আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 17। তাহলে দেখো 1 নম্বর কি বলেছে, এবিসি ত্রিভুজে অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তর দ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো BIC is equal to 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BAC বাই 2। তাহলে দেখো প্রদত্ত কি আছে, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার বি কোণ আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে BIC is equal to এটা দেখাতে হবে। প্রমাণ, ত্রিভুজ এবিসি এ অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা জানি 180। এবার সব দিকে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে হাফ এ প্লাস হাফ বি প্লাস হাফ সি ইজ ইকুয়াল টু 180 ইন্টু হাফ। তাহলে এখানে কি হলো, হাফ এ মানে হাফ বিএসি, এবার হাফ বি মানে কি, আইটা তো সমদ্বিখণ্ডক, তাহলে হাফ বি মানে লিখতে পারি আইবিসি, আর হাফ সি মানে লিখতে পারি আইসিবি হলো ইজিক্যাল টু 90 ডিগ্রি। কারণ এবার তাহলে আইবিসি প্লাস আইসিবি ইজিক্যাল টু কি হলো 90 মাইনাস হাফ বিএসি, এটার নাম্বার দিলাম 1। এবার দেখো নিচে যে ত্রিভুজটা আছে আইবিসি, তার থেকে কি পাই আবার আইবিসি প্লাস আইসিবি প্লাস বিআইসি ইজিক্যাল টু 180। এবার বিআইসিটা থাকলো, আর এই দুটো সাম তো এখানে পেয়েছি, তাহলে এই দুটোর সমষ্টি ইজ ইকুয়াল টু 90 মাইনাস হাফ বিএসি লিখে দিলাম ইজ ইকুয়াল টু 180। এবার এগুলো সবগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে বিআইসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90, এটা হয়ে গেল ওদিকে চলে গেলে প্লাস হাফ বিএসি, তার মানে 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 প্লাস হাফ বিএসি, তাহলে বিআইসি ইজ ইকুয়াল টু এত। প্রমাণিত হলো। নেক্সট দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, একটি ত্রিভুজের 3টি মধ্যমা দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো ত্রিভুজটি সমবাহু। তাহলে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এর 3টি মধ্যমা হচ্ছে এডি, বিই আর হচ্ছে সিএফ। তাহলে দেয়া আছে এডি ইজ ইকুয়াল টু বিই ইজ ইকুয়াল টু সিএফ, তিনটে সমান। প্রামাণ্য কি, এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এই যে 3টে বাহু এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, এটা দেখাতে হবে। প্রমাণ, এবি এই এডি বিই আর সিএফ 3টি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যে বিন্দুতে ছেদ করে সেটা ভর কেন্দ্র হয়, আমরা আগেই জানি। তাহলে জি বিন্দুটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। তাহলে দেখো জি যেহেতু ভর কেন্দ্র, তাহলে আমরা কি জানি, এই যে এখানে 2:1 অনুপাতে ভাগ করে এই এডিটা, তার মানে জিএফ ইজ ইকুয়াল টু 1/3 অফ সিএফ, মানে এইটুকু 1/3 এই পুরো মধ্যমাটা। আর একইভাবে জিডিটাও 1/3 অফ এডি। তাহলে যেহেতু সিএফ আর এডি দুটোই সমান, তাহলে বলতে পারি আমরা জিএফ ইজ ইকুয়াল টু জিডি, কারণ এখানে সিএফ এর জায়গায় যদি এডি বসাই তাহলে জিএফটাও 1/3 এডি হবে, জিডিটাও 1/3 এডি হবে, তাহলে জিএফ ইজ ইকুয়াল টু জিডি হলো। আবার এজি ইজ ইকুয়াল টু কি হবে, 2/3 অফ এডি হবে, আর সিজিটা হবে 2/3 অফ সিএফ। তাহলে আবার একইভাবে এডি আর সিএফ যেহেতু সমান, তাহলে বলতে পারি এজি ইজ ইকুয়াল টু সিজি, তাই তো। তাহলে আমরা পেলাম এখান থেকে জিএফ ইজ ইকুয়াল টু জিডি আর এজি ইজ ইকুয়াল টু সিজি। এবার দেখো ত্রিভুজ জিএএফ আর জিসিডি এর ক্ষেত্রে কি, 1 নম্বর থেকে পেয়েছি জিএফ ইজ ইকুয়াল টু জিডি, 2 নম্বর থেকে পেলাম হচ্ছে এজি ইজ ইকুয়াল টু সিজি। আরেকটা কি আছে দেখো, বিপ্রতীপ কোণ এফ জি এ
ইজিক্যাল টু হচ্ছে ডিজিসি, এই কোণটা বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তাহলে বলতে পারি জিএএফ ত্রিভুজ আর জিসিডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। সর্বসম হওয়া মানে আমরা এখান থেকে বলতে পারি এএফ ইজিক্যাল টু হচ্ছে সিডি। দেখো এএফ ইজিক্যাল টু সিডি। এবার এএফ মানে কি, দেখো এএফ মানে হচ্ছে সেটা হচ্ছে এবি বাহুর অর্ধেক, তার মানে এএফ মানে লিখতে পারি হাফ অফ এবি, আর সিডি মানে লিখতে পারি হাফ অফ বিসি, যেহেতু এখানে ডি মধ্যবিন্দু আর এফ মধ্যবিন্দু, তাহলে হাফ অফ এবি ইজিক্যাল টু হাফ অফ বিসি। তাহলে দুদিক থেকে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেলে এবি ইজিক্যাল টু বিসি হয়েছে। এবার আবার যদি একইভাবে আমি যখন নেব, দেখো জি বি ডি এই ত্রিভুজটা, এর সঙ্গে উল্টো দিকের হচ্ছে জিএই, এই ত্রিভুজ দুটো যখন নেব, এই ত্রিভুজ দুটো থেকে আমি আবার কি পাবো, বিসি ইজিক্যাল টু পাবো এসি বা সিএ। দেখো এই ত্রিভুজ দুটো থেকে এবার এখানে পেলাম এবি ইজিক্যাল টু বিসি, এখানে বিসি ইজিক্যাল টু সিএ, তাহলে দুটো মিলে এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সি, তার মানে তিনটে বাহু হয়ে গেল সমান, তার মানে সমবাহু ত্রিভুজ বোঝা গেল। এবার দেখো 3 নাম্বার বলেছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র ও ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমাপতিত হয়। সমাপতিত মানে একটা বিন্দুতেই হয়। তাহলে দেখো প্রদত্ত এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিএ হলো। এইবার এবিসি এর পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সমাপতিত হয় দেখাতে হবে। অঙ্কন দেখো এডি বিই আর এটা হচ্ছে সিএ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ দেখো, যেহেতু এডি বিই এবং সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে জিটা ভরকেন্দ্র হবে। এবার এ বি ডি আর এ সি ডি এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান, এ বি ইজিক্যাল টু এসি প্রদত্ত, কারণ সমবাহু ত্রিভুজ। তারপর বিডি ইজিক্যাল টু সিডি, কারণ এডিটা যেহেতু মধ্যমা হলো, আর এডি হচ্ছে সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হলো। সর্বসম হওয়া মানে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এডিবি ইজিক্যাল টু বলতে পারি এডিসি হলো। আরেকটা বিএডি ইজিক্যাল টু সিএডি হলো। কিন্তু এডিবি আর এডিসি কোণ দুটি বিসি বাহুর ওপর এডি দণ্ডায়মান হয়েছে। দণ্ডায়মান হয়ে উৎপন্ন কোণ দুটো যদি সমান হয়, মানে বিসি বাহুর উপরে এডি দণ্ডায়মান উৎপন্ন কোণ দুটো যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কোণ 90 হবে, কারণ এই পুরো সমষ্টিতে 180, তাহলে দুটোই যদি সমান হয় তাহলে প্রত্যেকটা হবে 90 ডিগ্রি। তার মানে সেই ক্ষেত্রে হচ্ছে এডিটা বিসির ওপর লম্ব। তাহলে দেখো এডিটা বিসির ওপরে লম্ব হলো এবং এডি বিসির লম্ব সমদ্বিখণ্ডক, কারণ যেহেতু মধ্যমা ছিল তাই দুটোকে সমান ভাগে ভাগ করেছে, তাই লম্ব সমদ্বিখণ্ডক হলো। এবার অ্যাঙ্গেল বিএডি আর সিএডি হচ্ছে সমান হওয়ায় এডি বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এডি বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক হলো। এবার বিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং বিসি বাহুর ওপর লম্ব, এই জিনিসটা, এই যে এডি বাহুটা, এডি হচ্ছে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এবং বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, এর উপরে লম্ব, আবার বিএসি কেও দুভাগে ভাগ করেছে এবং বিসি বাহুর লম্ব এডিটা হলো। একইভাবে তাহলে প্রমাণ করা যায় বিইটা সিএ বাহুর ওপর, এই যে বিই সিএ বাহুর ওপর লম্ব এবং এই এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বা এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, আর সিএফটা বিএ বাহুর ওপর লম্ব এবং এসিবি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এই যে তাহলে সিএ এবং এবি বাহুর ওপরও লম্ব হলো। এবার এডি বিই সিএফ ত্রিভুজ এবিসি এর বাহুগুলির 3টি লম্ব সমদ্বিখণ্ডক জি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং জি হচ্ছে এবিসি এর পরিকেন্দ্র, যেহেতু বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তাই জিটা হবে পরিকেন্দ্র।
আবার যেহেতু কোণের অন্তঃসমদ্বিখণ্ডকও জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে জিটা অন্তঃকেন্দ্র হলো। তাহলে যখন বাহুগুলোর এখানে লম্ব সমদ্বিখণ্ডক হয়েছে, তাহলে তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক জি বিন্দুতে ছেদ করেছে, মানে জিটা হচ্ছে পরিকেন্দ্র। আবার কোণের সমদ্বিখণ্ডকটাও জি বিন্দুতে ছেদ করেছে, মানে জিটা অন্তঃকেন্দ্র হলো। এবার দেখো এডি, বিই ও সিএফ এবিসি এর বাহুগুলির ওপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত তিনটি লম্ব, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এই যে বিপরীত বাহু থেকে এখানে বাহুগুলির ওপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব, তার মানে সেটা একটা লম্ব বিন্দু হচ্ছে। এই শীর্ষবিন্দু থেকে এখানে লম্ব টানা হয়েছে, এই শীর্ষবিন্দু থেকে এখানে, সেটাও ছেদ করেছে জি বিন্দুতে, তাহলে জিটা লম্ব বিন্দু হয়ে গেল। তাহলে তিনটে হয়ে গেল, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ব বিন্দু। এবার তার মানে আর প্রথমেই করেছি ভর কেন্দ্রটা, তাহলে জি বিন্দু এবিসি এর ভর কেন্দ্র, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র ও লম্ব বিন্দু। তাহলে সমবাহু ত্রিভুজের এইগুলো সব একটা বিন্দুতেই সমাপতিত হয়, প্রমাণিত। নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে, এবিসি ত্রিভুজের এডি, বিই, সিএফ মধ্যমা, প্রমাণ করো যে এবিসি ও ডিইএফ ত্রিভুজের ভর কেন্দ্র একই বিন্দু। তাহলে দেখো প্রদত্ত কি আছে, এবিসি এর মধ্যমা এডি, বিই, সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার জি হচ্ছে এবিসি এর তাহলে ভর কেন্দ্র। এবার ডিই, ইএফ আর এফডি যোগ করা হয়েছে, তাহলে এখানে ডিইএফ একটা ত্রিভুজ গঠিত হয়েছে। এবার প্রামাণ্য হচ্ছে ডিইএফ এর ভর কেন্দ্রটাও জি, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে প্রমাণ, এডি ইএফ কে পি বিন্দুতে ছেদ করেছে। তারপরে দেখো বিই ডিএফ কে কিউ বিন্দুতে ছেদ করেছে, আর সিএফ ডিই কে আর বিন্দুতে ছেদ করেছে। এবার তাহলে এখন এফ আর ডি যথাক্রমে এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু। এই যে, কারণ এটা তো আমরা জানি যে যেখানে ছেদ করে সেটা হচ্ছে মধ্যবিন্দু হয়, তাহলে এফ আর ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল, সেটা আমরা জানি। তাহলে সেখান থেকে এই এফ আর ডি এটা সমান্তরাল হবে, এসি হলো। তাহলে এফ আর ডি সমান্তরাল হবে এই হলো, এবং ইটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এফ ডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। দেখো তাহলে হাফ অফ এসি মানে এফ ডি ইজ ইকুয়াল টু এই, যেহেতু ই হচ্ছে মধ্যবিন্দু হলো। এবার এই যে চতুর্ভুজটা হচ্ছে, দেখো এ ই ডি এফ, এই যে চতুর্ভুজে এর বিপরীত এফ ডি হচ্ছে এ ইর সাথে সমান এবং এফ ডি এর সাথে সমান্তরাল। তাহলে দেখো এফ ডি এ ইর সাথে সমান এবং এফ ডি এ ইর সাথে সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক হলো। এবং আমরা জানি সামান্তরিকে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এডি আর ইএফ এই দুটো হচ্ছে কর্ণ, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, সেই বিন্দুটাতে হচ্ছে তাহলে পি বিন্দু। পি বিন্দু তাহলে হয়ে যাচ্ছে ইএফ এর মধ্যবিন্দু হলো। দেখো এই যেটা বললাম, সেই চতুর্ভুজের এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাই এটা সামান্তরিক, তাহলে কর্ণ এই দুটোর মধ্যবিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে পি। তাহলে ডিপি হচ্ছে ডিইএফ এর একটি মধ্যমা। তাহলে দেখো ডিপি হচ্ছে একটা মধ্যমা হলো, কারণ এটা তো মধ্যবিন্দু, একে ছেদ করেছে, তাই ডিপি একটা মধ্যমা হলো। একইভাবে আমি প্রমাণ করতে পারি এই যে ই কিউ সেটাও একটা মধ্যমা, এফ আর সেটাও একটা মধ্যমা, আমি সেটা প্রমাণ করতে পারি। এই যে দেখো একইভাবে প্রমাণ করা যায়, এরা দুটো হচ্ছে মধ্যমা। এবার সুতরাং ডিপি, ইকিউ, এফ আর, ডিইএফ এর তিনটি মধ্যমা, যারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে।
কারণ এই তিনটে ওই যে বড় ত্রিভুজের তিনটে যে মধ্যমা ছিল তাদেরই অংশ, তারা ওই জন্য ছেদ করেছে। তাই জন্য জিটা হচ্ছে ডিইএফ এর ভরকেন্দ্র, যেহেতু যে বিন্দুতে ছেদ করে সেটাই ভরকেন্দ্র হয়। তাহলে এবিসি এর ভরকেন্দ্র আর ডিইএফ এর ভরকেন্দ্র একই বিন্দু প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো এই দুটো সব জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ছোট ত্রিভুজের ভরকেন্দ্রও হয়ে গেল জি বিন্দু, বড় ত্রিভুজের ভরকেন্দ্রও তো ছিল জি, তাহলে দুটোর ভরকেন্দ্রই হয়ে গেল একই বিন্দু। সেটাই দেখো প্রমাণ করতে বলেছে। হলো। নেক্সট দেখো 5, প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। দুটি মধ্যমা আছে, এখানে তিনটি মধ্যমা আছে, তাই দুটোর সমষ্টি তৃতীয় থেকে বড়। তাহলে দেখো এইখানে এবিসি এর এডি হচ্ছে একটা মধ্যমা, এটা হচ্ছে ডি। তাহলে দেখো এডি হচ্ছে একটা মধ্যমা, বিই মধ্যমা আর সিএফ হচ্ছে মধ্যমা। প্রামাণ্য হচ্ছে এডি প্লাস বিই দুটো গ্রেটার দেন সিএফ হবে, বিই প্লাস সিএফ গ্রেটার দেন এডি হবে, আর এডি প্লাস সিএফ গ্রেটার দেন বিই, দুটো যোগফল একটার থেকে বড়। তাহলে অঙ্কন দেখো এডি মধ্যমাকে এইচ পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে এই জিডি ইজিক্যাল টু ডিএইচ হয়, মানে এইটুকু পার্ট ইজিক্যাল টু এইটা হবে। এবার প্রমাণ দেখো জিডি ইজিক্যাল টু ডিএইচ অঙ্কন অনুযায়ী, যেহেতু এডি একটা মধ্যমা তার জন্য বিডি ইজিক্যাল টু ডিসি হবে, কারণ মধ্যবিন্দুতেই ছেদ করেছে। তাহলে এইখান থেকে পাচ্ছি দেখো বিজিসিএইচ এর থেকে জিডি ইজিক্যাল টু ডিএইচ আর বিসি ইজিক্যাল টু ডিসি। তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বিজিসিএইচটা একটা সামান্তরিক হবে, চতুর্ভুজ এটা একটা সামান্তরিক হবে। এবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে বলতে পারি বিএইচ ইজিক্যাল টু জিসি এবং বিজি ইজিক্যাল টু হচ্ছে সিএইচ। হলো। এবার ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি থার্ড বাহু থেকে বড় আমরা জানি, তাহলে ত্রিভুজ বি জি এইচ এর থেকে কি লিখতে পারি? বিজি প্লাস বিএইচ গ্রেটার দেন জিএইচ লিখতে পারি। আবার এইখান থেকে এই ত্রিভুজটার থেকে লিখতে পারি সিজিএইচ, এই ত্রিভুজটা থেকে লিখতে পারি বিজি প্লাস এইটা থেকেই হচ্ছে বিজি, যেহেতু সিজির সাথে সমান তাই বিজির জায়গায় লিখলাম সিজি, তার মানে বিজি প্লাস সিজি গ্রেটার দেন হচ্ছে জিএইচ লিখতে পারি। এইবার দেখো এইটা যদি জিএইচটাকে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারি জিডি প্লাস ডিএইচ লিখতে পারি। আবার জিডি প্লাস ডিএইচ দুটোই তো সমান, তাহলে 2GD লিখতে পারি। তাহলে দেখো বিজি প্লাস সিজি গ্রেটার দেন হচ্ছে জিডি প্লাস ডিএইচ, এবার দুটোই যেহেতু সমান সেখানে আমি লিখতে পারি 2GD। তাহলে বিজি মানে কি হবে আর সিজি মানে কি হবে? জিটা তো ভর কেন্দ্র, তাহলে বিজি মানে 2/3 অফ বিই আর সিজি মানে 2/3 অফ সিএফ হতে পারে। তাহলে 2/3 অফ বিই 2/3 অফ সিএফ গ্রেটার দেন, এবার জিডি মানে কি হবে? দেখো জিডি মানে কি হবে, এটা তো 1/3 অফ এডি, তাহলে এখানে একটা 2টা ছিলই, আর জিডি মানে 1/3 অফ এডি। তার মানে এখান থেকে দুই সবগুলো থেকেই কমন নিয়ে কেটে দিলে তাহলে থাকছে 1/3 অফ, মানে সবগুলোতে মানে 2 না 2/3 এটাও 2/3 কমন নিয়ে কেটে দিলে বিই প্লাস সিএফ গ্রেটার দেন হচ্ছে এডি। তাহলে একইভাবে অন্য ত্রিভুজ দুটো নিয়েও আমরা প্রমাণ করতে পারি বিই প্লাস এডি গ্রেটার দেন সিএফ আর সিএফ প্লাস এডি গ্রেটার দেন হচ্ছে বিই। সেক্ষেত্রে আমাকে দেখো এইদিকে একটা ত্রিভুজ আঁকতে হবে, আবার এইদিকে একটা ত্রিভুজ আঁকতে হবে, তাই আমরা একটাই প্রমাণ করব আর বাদ বাকিটা লিখে দেবো এরকম অনুরূপ ভাবে। তাহলে তিনটেই হয়ে গেল, তাহলে তিনটেই প্রমাণিত, বোঝা গেল।